Hello everyone, a very warm welcome to all my lovely people out there. Once again welcome back to my channel. ভোর আমি কিন্তু বেরিয়ে পড়েছি আজকে একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। দাঁড়িয়েছি এখন পেট্রোল ভরার জন্য, বাট যেখানে দাঁড়িয়েছি সেই জায়গাটা এত ওয়েল ডেকোরেটেড, একটা এত সুন্দর গার্ডেন রয়েছে যে আমি এখানে ফুটেজ না নিয়ে পারলাম না। যারা শ্রীরামপুর থেকে সিঙ্গুর আসেন তারা নিশ্চয়ই এই রাস্তার ওপর দিয়ে বহুবার গেছেন। এই হচ্ছে পেট্রোল পাম্পটা, আর এই গার্ডেনটার সাথেও নিশ্চয়ই আপনারা সবাই খুবই ওয়াকিবহাল। A very good morning to all my dear people out there. আজকে একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু চলে এসেছি। আজকে আমার ডেস্টিনেশন একটা নতুন গন্তব্যে, আর সেখানে যাওয়ার পথেই শুরু হলো আজকে আমার এই ব্লগের শ্যুট। তো কোথায় যাচ্ছি কি যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে তার আগে যেহেতু আমি একটা পেট্রোল পাম্পে এরকম দারুণ অসাধারণ একটা ফ্লাওয়ার গার্ডেন দেখতে পেলাম, আমি ভাবলাম যে এখান থেকেই আজকে ব্লগটা শুরু করব। তো চলো আজকে একটা নতুন ডেস্টিনেশনের তোমাদেরকে ঠিকানা দেব, আর আশা রাখছি তোমাদের এই ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে। সাথে থেকো, পুরো ব্লগটার সঙ্গে থেকো। আজকে আমাদের গন্তব্য হচ্ছে শিমুলতলা। শিমুলতলা আসলে ঘুরবো না, ঘুরবো দেওঘরটা, কিন্তু শিমুলতলার একটা প্রপার্টি আমাদের অত্যন্ত পছন্দ হওয়ায় স্টেটা শিমুলতলাকে কেন্দ্র করেই করা হয়েছে। বহুদিন ধরেই প্ল্যান করছিলাম শীতে সকাল সকাল বেরিয়ে কোথাও একটা যাওয়া যাক। তো যেমন ভাবনা তেমন কাজ, বেরিয়ে পড়লাম নতুন একটা ডেস্টিনেশন ক্র্যাক করার জন্য। দেওঘর এর আগে আমি কখনো ভিজিট করিনি, তবে শিমুলতলার কিন্তু একটা গোটা ভ্লগ এবং পুরো ডিটেইল একটা ট্রিপ আমার ইউটিউবের চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সেটা চেক করতে পারো। আমাদের প্রথম হল্ট হলো শক্তিগড়ে। ঠান্ডার আমেজটা আরও এনজয় করার জন্য গরম গরম চায়ের ভীষণ প্রয়োজন ছিল, তাই বিস্কিট সহযোগে চা খেয়ে নিলাম শক্তিগড়ে। এর পরের হল্ট হবে ব্রেকফাস্টের জন্য। খেতে দাঁড়িয়েছি এখন একটা জায়গাতে, তো একটা ছোট ধাবাতে আর কি। অনেকক্ষণ পর আমরা খাবারের সুযোগ পেয়েছি, আর এইখানে এসে আমার খুবই ভালো লাগছে। অ্যাকচুয়ালি খাবার জায়গাটা ভেতরে, যেরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে আর কি, একটা ছোট কেবিনের মধ্যে। হাইওয়েতে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার মনে হলো যে এরকম জায়গা ঠিক অন্ধকার ভালো লাগছে না। তো হাঁটতে হাঁটতে আমি এগিয়ে আসতে দেখলাম এরকম একটা সুন্দর মাঠ মতো রয়েছে, আর এখন বাজে হচ্ছে 8:30 পৌনে 9টা। এত সুন্দর একটা মিঠা রোদ যেটাকে বলে, আর তার মধ্যে এরকম একটা মাঠের মধ্যে আমার ভীষণ ভালো লাগছে। তো আমি ওদেরকে রিকোয়েস্ট করেছি যে আমাকে একটু যদি সম্ভব হয় এখানে খাবারটা দিতে। একটা ছোট চেয়ারও অ্যারেঞ্জ করেছি আমি, আর চারিপাশে মুরগি টুরগি রয়েছে। তো বেশ ভালো লাগছে। দেখা যাক এখন খাবারটা আসার পর খাবারটা কেমন হয়। খুব খিদে পেয়ে গেছে। কটা দিয়েছো গো? 5 পিস। একটা নিয়ে যাও দাদা। আটার লুচি যেরকম ভেবেছিলাম আমি, ফুলকো ফুলকো আমাদের যেরকম বাঙালিয়ানার লুচি হয় সেরকম খাবো, বাট সেটা অ্যাকচুয়ালি এখানে হয়নি। এখানে আটার লুচি, তার সাথে সয়াবিন আলু আর মটর দিয়ে একটা সবজি করেছে। খুব ভালো রান্না করেছে, কিন্তু একটু মিষ্টি করে দিয়েছে, তাই আমার একটু অসুবিধা হচ্ছে। যদিও আমি মিষ্টি মিষ্টি রান্না খেতে ভালোবাসি, ঝাল ঝাল। ওকে, তাহলে এখন বাজে হচ্ছে প্রায় 2টো, আর আমরা সেই 4:45টার সময় রওনা দিয়েছিলাম, এখন 2টোর সময় ঢুকলাম। তো এটা হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন, যার জন্য এতটা ট্রাভেল করে এসেছি। অদ্ভুত সুন্দর একটা বাংলো বলো, বাগান বাড়ি বলো, হোয়াট এভার ইট ইজ, ভীষণ সুন্দর, একেবারে একটা রাজবাড়ির মতো। তো আমি একটু ট্যুরটা তোমাদেরকে দেবো, বাট তার আগে আমি নিজের রুমটা একটু নিয়ে নিই, তারপর তোমাদেরকে সুন্দর করে পুরো জায়গাটা ভালো করে দেখিয়ে দেবো। ওইটা হচ্ছে মেন এন্ট্রান্স, আর তার পাশেই রয়েছে একটা ভীষণ সুন্দর লন, আর এইটা হচ্ছে আমাদের আজকের স্টে। তো আমি এখনো ভেতরে ঢুকিনি, বাট ভেতরে ঢোকার আগেই ভাবলাম বাইরেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ভীষণ সুন্দর একটা বাগান বাড়ি মতো, আর এইখানে রয়েছে একটা ফাউন্টেন। আর চলো তোমাদেরকে নিয়েই একেবারে ভেতরে যাই। ওদিকেও অনেক কিছু আছে, কি আছে কি নেই সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। আপাতত ভেতরে যাওয়া যাক। আমরা এই মুহূর্তে রয়েছি শিমুলতলার আরাধনা রিসর্টে। বিউটিফুল একটা প্রপার্টি। চলো এবার তোমাদেরকে অন্দরমহলে নিয়ে যাচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানকার পুরো কমপ্লিট ট্যুরটা।
তোমাদেরকে ফাইনালি এবার রুম ট্যুরটা একটু দিয়ে দিই। রুমটা অত্যন্ত সুন্দর, একেবারে সাবেকি আমলের এই ঘর। পুরোনো দিনের এই বাড়িটাকে রেনোভেট করে কিন্তু আজকে বানানো হয়েছে এরকম ভীষণ সুন্দর একটা রিসর্ট। আমি ব্যাবিলন রুমটা নিয়েছিলাম, আর আমাদের এই ব্যাবিলনের ভাড়া পড়েছে পার নাইট অলমোস্ট 3,000 টাকার কাছাকাছি। 2280 ওয়াজ দ্য রুম ট্যারিফ, আর ট্যাক্স এক্সট্রা পড়েছে প্রায় 550 টাকা মতো। রুমটা বেশ বড় ছিল এবং তার সাথে সবচেয়ে যেটা মেন অ্যাট্রাকশন ছিল সেটা হচ্ছে এই ব্যালকনিটা। গার্ডেন ভিউ এই ব্যালকনিটা ওয়াজ মাই মেজর অ্যাট্রাকশন। আমার তো সারাটা দিনই কেটে যাবে এই ব্যালকনিতে বসে। অসাধারণ এই ব্যালকনির ভিউটা। আচ্ছা, এই আরাধনাতে কিন্তু আরও অনেক রুমস আছে, অনেক রেঞ্জের রুমস আছে, কিছু কিছু কমের রেঞ্জে আছে, কিছু আরও বেশি রেঞ্জের আছে। যারা গ্রুপে আসতে চান তাদেরও সুব্যবস্থা রয়েছে। একটা ঘরের মধ্যে 4 বেডেরও অপশন রয়েছে। চলুন এবার বাথরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ইটস এ বিগ ওয়াশরুম, গিজার রয়েছে, ট্রাভেল সাইজ টয়লেট্রি কিটও প্রোভাইড করা হয়েছে। এবার আমরা লাঞ্চের জন্য যাব। লাঞ্চটা করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আমরা ঢুকেছিলামই প্রায় 2টোর সময়। তারপর ফ্রেশন আপ হয়ে স্নান টান করে লাঞ্চ করতে করতে একটু 3টে সাড়ে 3টে মতো বেজেই গেছিল। আর এখানে আবার 3টে অবধি রেস্টুরেন্ট খোলা থাকে। তো যা হোক করে আমরা একটু রিকোয়েস্ট করি, যেহেতু আমরা অনেক লেট চেক ইন করেছি, রিকোয়েস্ট করাতে ওরা আমাদের জন্য একটু ওয়েট করলো। এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। রেস্টুরেন্ট আসতে যে জায়গাটা আমরা ক্রস করলাম সেটা ভীষণ সুন্দর ছিল। আর এখন আমি তোমাদের সাথেই একেবারে রেস্টুরেন্টে তোমাদেরকে নিয়েই ঢুকবো। আমি প্রথমবার এখানে আসছি, এর আগে কিন্তু আমি হোটেলে যখন চেক ইন করেছি তখনও কিন্তু আমি রেস্টুরেন্টটা দেখিনি। রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর, ওয়েল ডেকোরেটেড এবং হ্যান্ড পেইন্ট করা রয়েছে। মধুবনী আর্ট যে ধরনের হয় সেরকম ধরনের নানান রকম হ্যান্ড পেইন্ট করা রয়েছে। এক কথায় অ্যাস্থেটিক্যালি জায়গাটা ভীষণ সুন্দর। লাঞ্চ আমরা খুব সিম্পল অর্ডার করেছিলাম, ভাত, ডাল, আলু ভাজা আর মাছের ঝোল। গুড ইভিনিং, গুড ইভিনিং। আজকে বিকেলের চা আমাদের রেডি। সরি, এটা কফি দিয়েছে। আর তার সাথে আমি একটু দেখিয়ে দিই সন্ধেবেলার লুকটা এখানে কেমন। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি, এখন একটু বেরোবো। টেস্ট নিয়ে আমি একেবারে ডিরেক্টলি সন্ধেবেলা দেখাচ্ছি যে এখান থেকে ব্যালকনির যে ভিউটা সেটা ভীষণ সুন্দর, যদিও আশেপাশে কিছুই সেরকম নেই, কিন্তু আপাতত এরকম একটা দারুণ পরিবেশে একটু গরম গরম কফি আর তার সাথে চিকেন পাকোড়া। শীতকালের তো এটাই মজা, কাঠ চালানো দেখা, আগুনের তাপ পোয়ানো। এটা না হলে আর শীতের আমেজ কি হলো। আজকে সন্ধেটা বিশেষ কিছুই করতে পারলাম না, কারণ অনেক লেটে আমরা পৌঁছলাম। অনেক সকালে উঠেছি, রাদার সারা রাত জাগার পরে ভোরবেলা বেরিয়েছি আমরা। প্রচণ্ড টায়ার্ড থাকার জন্য কোথাও সেভাবে যেতে পারলাম না, কিন্তু এখন ভাবছি রাতটা একটুখানি গাড়ি করে দর্শন করি চারিপাশটা কেমন। আমরা এখন ক্রস করছি শিমুলতলা আবাসীয় বিদ্যালয়। শিমুলতলার বিখ্যাত ছানার মুরগি। এর আগে যখন আমি শিমুলতলা এসেছিলাম সেবারেও আমি ভিজিট করেছিলাম এরকম একটা মিষ্টির দোকান, যেখানে ছানার মুরগি ল্যাংচা ভাজা হচ্ছিল এবং ছানার মুরগি টেস্টও করেছিলাম। তবে এবারে সেই দোকানটায় আসিনি, এবারে আমি একটা অন্য দোকানে এসেছি। এটা আমার সেকেন্ড ভিজিট এখানে। 2022 সালে এসেছিলাম। কলকাতা রসগোল্লার পরে শিমুলতলা রসগোল্লা খাচ্ছি। ছানার মুরগির পর এখানকার রসগোল্লা। না, কলকাতার রসগোল্লা কলকাতার রসগোল্লা। মিষ্টি যতই ভালো হোক না কেন, কলকাতার মিষ্টির কাছে কোনো মিষ্টি ধারে কাছে আসে না। আচ্ছা, এটা হচ্ছে শিমুলতলা স্টেশন। লাস্ট টাইম যখন আমি এসেছিলাম তখন এই স্টেশনের কাজ চলছিল, এখন সে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, ঘুরে টুরে ফিরে এলাম আমাদের আরাধনা লজে।
রাতের রূপটা কিন্তু আরও মোহময়ী। দিনের বেলা যতটা ভালো লাগছিল, রাতের বেলা যেন আরও সুন্দর লাগছে। আরাধনার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গেলে কিন্তু আপনারা জানতে পারবেন এই বাড়িটার কি হিস্ট্রি রয়েছে, আর পুরনো বাড়িটা কেমন দেখতে ছিল সেটারও কিছু কিছু ফটোজ এখানে লাগানো রয়েছে, যাতে আমরা বুঝতে পারি যে পুরনো বাড়িটা কিভাবে রেনোভেট করে একেবারে নতুন ঝকঝকে একটা বাড়ি তৈরি করা হয়েছে। ডিনার সার্ভ করে দিয়েছে, দেখি আজকে ডিনারে কি কি আছে। আচ্ছা, দিয়েছে চিলি চিকেন, আচ্ছা, আর রয়েছে ফ্রাইড রাইস, ওকে, সাথে এরকম ঘুরঘুরটি অন্ধকার। ওহো, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কাল সকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আনটিল দেন, বাই। গুড মর্নিং এভরিবাডি, আ ভেরি ভেরি গুড মর্নিং টু অল মাই লাভিজ। আচ্ছা, আজকে কিন্তু ডে 2 অ্যাট শিমুলতলা, আর আজকে সকালে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাব দেওঘরের দিকে। তবে যাওয়ার আগে সকালটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এত স্নিগ্ধ, এত শান্ত একটা সকাল, তার মধ্যে বারান্দায় বসে গরম গরম ব্রেকফাস্ট খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। ছিল লুচি, তরকারি, ডিম, মিষ্টি আর ফ্রুটস। গুড মর্নিং, আ ভেরি গুড মর্নিং। আজকে সকালটা শুরু হলো। আজকে আমরা এখন এই মুহূর্তে যাব হচ্ছে দেওঘর। এখন তো শিমুলতলায় আছি, সেটা আগেই মেনশন করে দিয়েছি। আর আজকে সকালটাও ভীষণ সুন্দর। তবে হ্যাঁ, আমরা একটু লেট হয়ে গেছি আজকে। আমাদের বেরোনোর কথা ছিল অ্যারাউন্ড সকাল 9টা, আর এখন প্রায় 11টা বাজে। সো উই আর রানিং আ লিটল লেট, বাট নো ইস্যুস। চলো আজকে দেখাচ্ছি তোমাদেরকে দেওঘর। আমরা যেখানে ছিলাম সেখান থেকে দেওঘর যেতে প্রায় 40 কিলোমিটারের মতো ডিস্টেন্স, আর সময় লাগতো প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট। তো এই রাস্তাটা বেশ খানিকটা আমরা এনজয় করতে করতেই গেলাম, কারণ রাস্তা ভীষণ সুন্দর, একদম পরিপাটি রাস্তা, তার মধ্যে একদম গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম বলে আমি তো ভীষণ এনজয় করছিলাম এই লং ড্রাইভটা। ময়ূরাক্ষী রিভারের পাশাপাশি কিন্তু রয়েছে এই দেওঘর। বাবা বৈদ্যনাথের মন্দিরে হাজার হাজার ভক্তদের ভিড় প্রতিদিন এই দেওঘরে। এর আগে আমি এগুলো শুধু শুনেছি, আজ কিন্তু সবটা আমি স্বচক্ষে দেখব। ওই দূরে দেখা যাচ্ছে ত্রিকুট পাহাড়, আর আমরা কিন্তু এই মুহূর্তে ত্রিকুট পাহাড়ের দিকেই এগোচ্ছি। ত্রিকুট পাহাড়ের প্রচুর সিগনিফিকেন্স আছে, ছোট ছোট করে সব গল্প আপনাদের সাথে আজকে শেয়ার করব। পৌঁছে গেছি আমরা এই মুহূর্তে ত্রিকুট পাহাড়ে, আর এখানে প্রচুর বাদর রয়েছে বলে প্রথমেই গাইডরা আমাদেরকে একটুখানি সচেতন করে দিল। বলল যে আপনাদের ফোন এবং আপনাদের বিলঙ্গিংসগুলো একটু সাবধানে রাখবেন। কিন্তু সমস্যা হচ্ছে যে ওই হচ্ছে রোপওয়ে স্টেশন, ওটা এখন বন্ধ, আর রোপওয়ে বন্ধ থাকার কারণে আমরা একেবারেই ওপর পর্যন্ত যেতে পারবো না। যেতে হলে আমাদেরকে বাই ট্রেক যেতে হবে, মানে ট্রেকিং করে যেতে হবে। সেটা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা নিজেরাও এখন বুঝে উঠতে পারছি না যে কি করব, কিভাবে যাব বা কি কি দেখবো। নিচ থেকে ধরো, ঠিক আছে, পড়বে। পড়েই তো গেল সব। একটা করে দুটা। এই যে বসে আছে দুধ বুড়ো, এখানে গান্না জুস, আর এখানে ইনি বসে আছেন অপেক্ষায়। এটা 3 পাহাড় আছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। আর এখন আমরা যাচ্ছে বিষ্ণু আর মহেশের পাহাড়ের বিচে ঘুরবো। আচ্ছা, এই 3 পাহাড় के कारण এর নাম আছে ত্রিকুট পাহাড়। চলো না আগে আর মন্দিরের কাছে। 3টে পাহাড় কোন কোনটা একবার দেখিয়ে দাও তো। আচ্ছা, 3টে মাথা। 3 মাথা আছে, ব্রহ্মা, বিষ্ণু, আচ্ছা, এটা মহেশের পাহাড় আছে, মহেশ। বাহ, মহেশের। এখানে কি সিঁড়ি দিয়ে যেতে হবে? হ্যাঁ, মন্দির আমরা দর্শন করে ওর বাদ আমরা যাব হনুমান গুফা দর্শন করে ওর বাদ আশ্রম যাব। আচ্ছা, এটা রাস্তা যে আছে এটা রোপে রাস্তা ছিল। রোপে যাওয়ার মানে 180 টাকা টিকিট লাগে। ইয়ার মানে লকডাউন 2021-এ হাদসা হয়েছিল, সেই জন্য ইয়ার বন্ধ হয়ে গেছে। লকডাউন থেকেই বন্ধ? 149 জন ফসেছিল পুরো একদম 72 ঘন্টা, 3 দিন। মাই গুডনেস। আর এখানে মানে একটা শিবলিঙ্গ আছে, পাতালকুণ্ড শিবলিঙ্গ। পাতালকুণ্ড শিবলিঙ্গ পোখরের ভিতরে আছে।
পুকুরের ভেতরে 5 বছরে একবার आके सुखाए और खाना पूजा जाम को है কি বলে জায়গাটাকে? पातालकुंड পাতালকুণ্ড। ত্রিকুট পাহাড়ে বলা হয় ভগবান শিবকে রাবণ পুজো করতেন। একটা 50 ফুট বড় গুহা আছে এখানে, যেখানে এই পুজোটা উনি করতেন। ये जो मंदिर है बाबा त्रिपुरेश्वरनाथ मंदिर, ये जो मंदिर देख रहे हैं, जब रावण काशी कैलाश पर्वत से जो कि अपना वो शिवलिंग लेके जा रहे थे, उस समय यहाँ पे बाबा बैजनाथ धाम पे स्थापित हुए थे। उसी समय यहाँ पे रावण यहाँ के तपस्या किए थे इसी पहाड़ पे। उनको पहाड़ को मतलब शिवलिंग को ले जाने के लिए यहाँ पे 3 देव उनको दर्शन दिए, ब्रह्मा विष्णु महेश, और उसको भूला हुआ वचन याद दिलाए। पता लगा था कितना भी मैंने पानी यहाँ पे रहता है। पानी यहाँ इतना गिरते रहता है। इसी के बारे में कह रहे थे क्या? এখানে একটা ছোট্ট ফাউন্টেন মতো রয়েছে এবং এনাদের বক্তব্য হচ্ছে পৃথিবীর যেখানেই জল শুকিয়ে যাক না কেন, এইখান থেকে কিন্তু কখনো জল শুকিয়ে যায় না, এবং যতই গরম পড়ুক, যতই খরা পড়ুক, যাই পড়ুক না কেন, এই ফাউন্টেন চিরস্থায়ী। আচ্ছা, ওনাদের বক্তব্য অনুযায়ী এই জলটা নাকি কখনোই শেষ হয় না। শিবের মাথা দিয়ে যেরকম নদী বয়ে যাচ্ছে সব সময়, ঠিক সেরকমই এটা নাকি জারিবুটিওয়ালা পানি। আর এই জল যতই খরা হোক, যাই হোক, এই জল কখনোই শেষ হয় না। তো আমাদেরকেও সবাইকে বলেছে একটু কালেক্ট করতে, দেখা যাক। আমাদের গাইড দাদা আমাদেরকে জলটা ভরে দিচ্ছে। মা পার্বতীর মন্দির। আচ্ছা, এটা নবগ্রহ স্থান। আচ্ছা, এদিকে বৈষ্ণবী কালী মন্দির রয়েছে। বৈষ্ণবী কালী মন্দির। অতি দুর্গম জায়গা, এসে গিয়ে ওরা গাছ ছমছম করছে। আর ওদিকে ফটো সেশনটা একটুখানি সবাইকে আমি দেখিয়ে দিই। उधर मत जाओ, छोटू बंदर है। मंकी के साथ फोटो बनाते हम लोग, 10 रुपया लगेगा, फोन में डाल देंगे खींच के। यहाँ देखिए, यहाँ देखिए, इधर देखिए, इधर बढ़िया फेस रखिए, अच्छा रखिए। तुम्हारे पीछे से कौन? আচ্ছা, এই বাঁদরটির নাম হচ্ছে মিন্টু, আর মিন্টুর সাথে এই অভিজ্ঞতাটা আমার কিন্তু অসাধারণ। মিন্টুকে না নিয়েই হয়তো আমি ত্রিকুট পাহাড় থেকে চলে এসেছি, কিন্তু মিন্টু আমার মনে প্রাণে একদম রয়ে গেছে। এরকম অভিজ্ঞতা এর আগে আমি কখনো করিনি। সবাই আমাকে বলছে, তোর এত সাহস কি করে হলো যে বাঁদরকে একেবারে কোলে নিয়ে তুই ছবি তুললি? আমি তখন সবাইকে একটাই উত্তর দিয়েছি, জ্যাম্বিয়াতে যদি সিংহকে ধরে ছবি তুলতে পারি, এটা তো বাঁদর মাত্র। राम और लक्ष्मण को अच्छा, इसी पहाड़ पर। अच्छा। ऊपर हनुमान जी का चोटी है, हाँ। उसी जगह है। तो वो उसके नाम से यहाँ पे पूजा रोजाना किया जाता है। আচ্ছা ये हनुमान जी का गुफा है, আচ্ছা, এটা হচ্ছে হনুমানজির মন্দির। मंदिर है। সত্যি মিথ্যে জানি না, কতটা মিথ কতটা অরিজিনালিটি আছে এই গল্পে তাও জানি না, কিন্তু এইখানের যে সিগনিফিকেন্সটা রয়েছে, সেই গল্প শুনতে শুনতে এই পাহাড়ে ওঠার যে অভিজ্ঞতাটা, সেটা কিন্তু অতুলনীয়। সত্যি এখানের গল্পটা জানতে পারলে আপনাদেরও কিন্তু গায়ে কাঁটা দেবে। ওখানে যেটা রয়েছে সেটা হচ্ছে দয়ানন্দ বাবার আশ্রম। এইখান দিয়ে যেতে হবে। নাওয়ের ডিজাইন পাথর, मतलब যেরকম মানে ন্যাচারাল পাথরের আছে, কেউ বানায় আছে নেওয়াকে, আর নাওয়ের ডিজাইন আছে।
সময়ের জন্য আমরা পুরোটা তো যেতে পারলাম না, আর পায়ে হেঁটে ট্রেক করে পুরো ওপরে ওঠাটা আমাদের পক্ষে সম্ভবও ছিল না। তবে একটা জিনিস আমার খুব খারাপ লাগছিল, যেহেতু এই জায়গাটার একটা ভীষণ ধর্মীয় সিগনিফিকেন্স রয়েছে, তো গল্প শুনতে শুনতে আমি একদম অন্য দুনিয়ায় চলে গেছিলাম। কিন্তু এখানে যেরকমভাবে কমার্শিয়ালাইজ করে দেওয়া হয়েছে জায়গাটাকে, সেটা আমার ভাল লাগছিল না। মানে এই চারিপাশে এত দোকান, এত ক্যাওস, কেনাকাটা, কেনা বেচা, জানি এটা একটা ট্যুরিস্ট স্পট এবং এগুলো তো থাকবেই, কিন্তু তবুও মনে হচ্ছিলো এই জায়গাটা যদি থাকতো তাহলে হয়তো আরও অনেক বেশি বেটার লাগতো। ত্রিকুট পাহাড়ের পরে আমরা সোজা চলে এলাম বৈদ্যনাথ ধামে। এখানকার প্যারা একদম ওয়ার্ল্ড ফেমাস। আমি তো ভীষণভাবে ওয়েট করছিলাম কখন এখানকার প্যারা খাবো। আর এই বালেশ্বর প্যারা ভান্ডারে আমরা প্রথমে ঢুকলাম। অনেকগুলো দোকান ছিল, তার মধ্যে চুজ করা ডিফিকাল্ট ছিল যে কোনটা সব থেকে ভালো হবে। আমরা এই মুহূর্তে রয়েছি বৈদ্যনাথ মন্দিরে, বাবা বৈদ্যনাথ ধামে। প্রচুর দর্শনার্থীদের ভিড় এখানে। হাজার হাজার মানুষ এসেছেন দেশের আনাচে কানাচে থেকে এখানে ঈশ্বরের দর্শনের জন্য। তবে আমি ঠাকুর দর্শন করতে পারিনি, তার কারণ আমি যে সময় গেছিলাম সেখানে এত ভিড় ছিল, এত লাইন ছিল মানুষের, যে মেন মন্দিরে ঢুকে বাবার দর্শন আমার আর করা হলো না। তবে বাইরে থেকেই মন প্রাণ দিয়ে বাবাকে ডেকেছি এবং বলেছি যেন সবাই ভালো থাকে। হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এই জ্যোতির্লিঙ্গ দেখার আমার সৌভাগ্য এবারে তো হলো না, তবে ভবিষ্যতে এখানে অবশ্যই আসার আরও একবার ইচ্ছে রইল। প্রচুর প্যারা কিনে নিয়েছি। কি কুলফি এটা? ম্যাঙ্গো। মন্দির দর্শনের পর এবার ফিরে যাচ্ছি আমি আবার শিমুলতলাতে, এবং সেখান থেকে রাতটা কাটিয়ে পরের দিন কিন্তু আমরা আবার কলকাতায় ফিরে যাব। যাই হোক, আজকের এই দিনটা বা আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, আর আমাদের শিমুলতলার আর দেওঘরের ব্লগটা এখানেই শেষ করলাম। আরাধনা প্রপার্টিটা নিয়ে যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে কোনো দ্বিধাবোধ করবেন না। আমি যথাসম্ভব আপনাদেরকে গাইড করে দেওয়ার চেষ্টা করব। একদিন দুদিন যদি হাতে সময় থাকে, কলকাতা থেকে এই 6-7 ঘন্টার ডিস্টেন্সে আপনারা কিন্তু একটা দারুণ উইকেন্ড কাটিয়ে আসতে পারেন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার পরের ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আনটিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।